ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরানো হয়েছে, তাকে রীতিমতো ঘাত ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়েছে এবং কে সরিয়ে দিয়েছে? তৌহিদুল ইসলাম নামে অতিরিক্ত পরিচালক। আচ্ছা, আমি একটু সে আবার অভিভাবক হিসেবে মির্জা ফখরুল সাহেবের সাথে ছবি দিয়েছিলেন কিছুদিন আগে। রাশেদ খান যেটি বলছেন যে উনি এটির সাথে দ্বিমত পোষণ করছেন না যে পরিবর্তন হতে পারে, কিন্তু স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে রাজনীতিকরণের মাধ্যমে নিয়োগ, মানে সেটি তো উনি বলছেন আর কি। না, ওনার সাথে আমি একমত, কিন্তু সমস্যা হলো গণঅভ্যুত্থানের পরে যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এবং আমরা ধরেই নিয়েছিলাম নাহিদ ইসলামরা যে সরকারকে নিয়োগ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, তারা এই কাজগুলো করবে। ওনার আক্ষেপের জায়গাটা আমি বুঝতেছি, আমারও একই আক্ষেপের জায়গা। অন্তর্বর্তীকালীন সরকার কেন এই প্রসেসগুলো ঠিক করলো না? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসিকে এইভাবে নিয়োগ দেওয়া হলো? কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে মানে ভাইদের পরামর্শে নিয়োগ দেওয়া হলো, বড় ভাইদের পরামর্শে? আপনি কোন প্রক্রিয়া অনুসরণ করে আপনি বিভিন্ন মিনিস্ট্রির সচিব নিয়োগ দিয়েছিলেন? আপনি কি কোনো নিয়োগ বোর্ড গঠন করেছিলেন? বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিবেন তার জন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করেছিলেন? আপনি করেন নাই। আপনার পছন্দের লোককে আপনি বিভিন্ন জায়গায় বসিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, সেই পছন্দের বড় ভাইদের পরামর্শে লোক দেয়া মানে নিয়োগ দেয়া লোকদেরকে বিএনপি রেখে কি দেশ চালাতে পারবে? তাহলে বড় ভাইরা তো ওইখানে বসে মাতব্বরগিরি করবে। সুতরাং এখন যেটা হচ্ছে, আপনি এখন বলতে পারেন যে এইবার তাদের এই রদবদলের পরে যাতে এমন সিস্টেম বিএনপি চালু করে যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে ওই ব্যক্তিকে ওইভাবে ওই প্রক্রিয়ায় সরিয়ে না দিতে পারে। বিশেষ করে যতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে আপনি দাবি করতে, সেটা কি সব জায়গায় একইভাবে হচ্ছে আপনার মনে হয়? বিএনপি তো মাত্র দায়িত্ব নিয়েছে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানে যদি বিএনপির বিশ্বস্ত লোক না থাকে, যদি বড় ভাইদের পরামর্শে নিয়োগ দেওয়া লোক থাকে, তাহলে বড় ভাইরা তো পিছন থেকে ষড়যন্ত্র করবে। তাহলে বিএনপি গভর্নমেন্ট তো 6 মাসও রান করতে পারবে না। তো বিএনপিকে তো দেশ চালাইতে হবে, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং বিএনপিকে আগামী 5 বছর তো দেশ চালাইতে হবে। এর জন্য যারা উনি বলেছেন যোগ্য লোকদের নিয়োগ দিলে সমস্যা নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যোগ্য কি অযোগ্য সেটা তো আমাদের দেখতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরানো হয়েছে, তাকে রীতিমতো ঘাত ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়েছে এবং কে সরিয়ে দিয়েছে? তৌহিদুল ইসলাম নামে অতিরিক্ত পরিচালক। আচ্ছা, আমি একটু সে আবার অভিভাবক হিসেবে মির্জা ফখরুল সাহেবের সাথে ছবি দিয়েছিলেন কিছুদিন আগে। আচ্ছা, দেখেন বিষয়টা হলো, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, একই বিষয় তো বারবার বলা ঠিক না। এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, গণমাধ্যমে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কি পরিমাণ বরাদ্দ তাদের এলাকায় দেওয়া হয়েছিল, তারা যে নির্বাচনে জিতলো। এবং হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য আমি শুনলাম, তিনি হাসতে হাসতে বলছেন যে আমি কিন্তু নির্বাচনে 100 টাকা খরচ করি না। এটা কি বিশ্বাসযোগ্য? আমি কিন্তু কাউকে 100 টাকাও দিই নাই। মানে তিনি যে কথাগুলো বলছেন বাংলাদেশের বাস্তবতা, এটা আসলে আমার মনে হয় যে তিনিও হয়তো এই ভিডিও দেখার পরে হেসেছেন। না, উনি হয়তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, কিন্তু কথা হলো যে যেটা বাস্তবসম্মত সেটা বললে ভালো হয়। তাদের আসনে যে পরিমাণ বরাদ্দ নেওয়া হয়েছিল নির্বাচনের সময়, তারা বলেছে যে আমাদেরকে ভোট দেন, আপনাদের জন্য কিন্তু আমরা এই স্কুলের বরাদ্দ এনেছি, এই রাস্তার বরাদ্দ এনেছি, এই মাদ্রাসা মসজিদের বরাদ্দ এনেছি। আমি রাশেদ খান কি সেই ক্যাম্পেইন করতে পেরেছি? বিএনপির কয়জন প্রার্থী সেটা পেরেছে আমাকে বলেন। জামাতের নেতারা নিশ্চয়ই আপনি দেখেছেন, আমি এবি পার্টির নেতাদেরকেও দেখেছি, তারা সচিবালয়ে গিয়েছে, সচিবের কাছ থেকে বিভিন্ন বরাদ্দের জন্য তারা চিঠি দিয়েছে, তার এলাকার এই সমস্যা, এখানে এই সমস্যা, এবং সচিব সেইভাবে বরাদ্দ দিয়েছে। ইলেকশনের সময় তারা সেই ক্যাম্পেইনটা করেছে, আপনার জন্য কিন্তু আমি এইটা এনে দিয়েছি। তাহলে আমার কথা হলো যে আপনি তো এই সুবিধাগুলো নিয়েছিলেন, কিন্তু বিএনপির কয়জন প্রার্থী সচিবালয়ে যাওয়ার সুযোগ পেয়েছে? আপনি যে সকল সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন আর উপদেষ্টাদের, মানে এমনভাবে আপনি নিয়োগ দিয়েছিলেন, উপদেষ্টাদের ধারে কাছে বিএনপির কোনো নেতা যাইতে পারতো না। তা আপনি বলছেন আপনার সরকার না, আমি তো দেখছি এই সরকার পুরোটাই আপনারই ছিল। রাষ্ট্রপতির কথা উনি বলেছেন যে রাষ্ট্রপতিকে কেন রাখলো? রাষ্ট্রপতিকে বিএনপি রেখেছে? আপনার কি মনে ছিল না আপনি যেদিন শপথ নিলেন সেদিন আপনি কার হাতে শপথ নিয়েছিলেন? সেদিন সংবিধানটা কে রক্ষা করেছিল? আপনি সংবিধানের রক্ষা কবচ হিসেবে রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিয়েছিলেন। ওই দিন কেন আপনি বলতে পারলেন না? এখন তো অনেক বড় কথা বলতেছেন, খুব ভালো লাগতেছে, এই কথাগুলো তো বললে শুনতে ভালোই লাগে, তাই না? আমার কথা হলো, সেদিন কেন আপনি শপথটা নেওয়ার আগে বললেন না এই রাষ্ট্রপতি মানি না, নতুন রাষ্ট্রপতি চাই, নতুন সংবিধান চাই? যে সংবিধানকে আপনি স্বীকৃতি দিলেন, সংবিধান মেনে আপনি শপথ নিলেন, 6 মাস পরে এসে যদি বলেন এই সংবিধান মানি না ভাই, এই রাষ্ট্রপতি মানি না, সংবিধানের ধারাবাহিকতা তো এনসিপি, জামাত ইসলাম,
বা অন্তর্বর্তীকালীন সরকার তারাই তো রক্ষা করেছে। কারণ বিএনপিকে আপনি 1 বছর পরে এসে বলছেন ভাই এই সংবিধান মানা যাবে না, তুমি এই সংবিধানের দাবি দেওয়া ছেড়ে দাও, তো বিএনপি কি মানবে? কারণ আপনি একটা রাষ্ট্রে যখন 1 বছর পরে শপথ নেওয়ার পরে রাষ্ট্রপতিকে সরিয়ে দিবেন, তখন তো রাষ্ট্রের তৃতীয় পক্ষ হতে পারে যারা ক্ষমতা দখল করতে পারে, আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হতে পারত। এরপরে শেষ করি, প্রশাসক নিয়োগ, তিনি বলছেন তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো? এজাজ শেখ ছিলেন নাগরিক কমিটির নেতা, জাতীয় নাগরিক কমিটির নেতা, তো সেই জাতীয় নাগরিক কমিটির নেতাকে কি বিএনপি রেখে দিবে বলেন? এরকম বিভিন্ন জায়গায় আপনি আপনার নিজস্ব লোককে বসিয়েছিলেন, বিএনপি তো স্বাভাবিকভাবে রাখবেন না, এমনকি আপনার 11 দল যদি ক্ষমতায় যায় আপনিও রাখবেন না। এক্ষেত্রে সব থেকে বড় বিষয় হলো বিশ্বস্ততার প্রশ্ন, যে একটা সরকার রান করতে পারবে কিনা। দোষারোপ আপনি করতেই পারেন, কিন্তু কথা হলো আপনি যাদেরকে বসিয়ে রেখেছিলেন তাদেরকে যদি সেখানে শপথে রাখা হয় তো 6 মাসও বিএনপিকে আপনি দেশ চালাতে দিবেন না।